মোহনবাগান হলো ভারতের রিয়াল মাদ্রিদ। মোহনবাগানের এগেনস্টে খেলতে গেলে সমস্ত টিমকেই 100% দিতে হবে। মোহনবাগানের এগেনস্টে সব দলই খেলতে মুখিয়ে যায়। ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ঠিক এমনই বলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জোয়ান পেদ্রো বেনালি। হ্যাঁ, তিনি ঠিকই বলেছিলেন, মোহনবাগান ভারতের রিয়াল মাদ্রিদ। এই মুহূর্তে মোহনবাগান যে ফর্মে রয়েছে, আইএসএল এর প্রতিটা দলকেই 100% না 100-এরও বেশি শতাংশ দিতে হবে মোহনবাগানকে হারাতে হলে। সে হোম হোক কিংবা অ্যাওয়ে, মোহনবাগান যেখানেই খেলছে নিজের আধিপত্য দাপটের সাথে খেলছে। নর্থ ইস্ট ম্যাচটাই আপনারা দেখুন, এরকম একটি কঠিন ম্যাচে যেখানে মোহনবাগানের ডিফেন্সের দুই স্তম্ভ সুভাশিস বোস এবং অ্যালবার্তো রড্রিগেজ সেই ম্যাচে খেলেননি, কিন্তু কোচ হোসে মলিনা সেদিনকে কাকে খেলালেন? লেফট ব্যাকে খেলালেন আশিক কুরুরিয়ান এবং স্টপারে খেলিয়েছেন বঙ্গতনয় দীপেন্দুকে। গোটা ম্যাচের পর আপনারাই বলুন, মনে হলো কি একবারও যে এই দুটো ভাইটাল প্লেয়ার মোহনবাগানে মিসিং ছিল? আর তাদের মেন প্লেয়ারকে আলাদিনকে কিন্তু ডান দিকে আশিস রায় যেন পকেটে ভরে নিয়েছিল। অত বড় একটি প্লেয়ার 11টি গোল করেছে, সব থেকে এবছরের সব থেকে ক্ষুধার্ত যিনি প্লেয়ার আশিস রায়, যে তাকে এরকম ভাবে আটকে দেবে সেটি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অতি বড় সাপোর্টাররাও বিশ্বাস করতে পারেননি। আশিক কুরিয়ান কিন্তু এই মরশুমে এই প্রথম ম্যাচ প্রথম থেকে শুরু করলেন, আর তিনি কিন্তু লেফট ব্যাক পজিশন থেকে শুরু করলেন। মনেই হয়নি যে তিনি লেফট ব্যাকে এই এতদিন পর খেলছেন। আর দীপেন্দুর কথা বলতে হয়, টম অ্যালডারের সাথে কিন্তু তিনি নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন। যেখানে কিন্তু অ্যালবার্তো রড্রিগেজের মতো এমন একটি প্লেয়ার খেলতো, সেখানে কিন্তু দীপেন্দু নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল। আর এখানে আমি সব থেকে বেশি ক্রেডিট দিব হোসে মলিনা। তিনি কিন্তু প্ল্যান একেই সাকসেসফুল করেছেন। আগের দিনের ম্যাচে মানে চেন্নাইয়ের ম্যাচে প্ল্যান এ কাজে দেয়নি বলে কিন্তু তিনি প্ল্যান বি তে গিয়েছিলেন, আর গ্রেগ স্টুয়ার্টকে তিনি নামিয়েছিলেন আর জেসন কামিন্সকে নামিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তিনি কিন্তু সবাইকে চমকে দিয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে খেলালেন না। তিনি কিন্তু তার যে সাফল্যের যে চাবিকাঠি, তিনি যে মূল মন্ত্রে বিশ্বাস করে, ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল এর প্রথম ম্যাচগুলোতে তিনি এত যে এক্সপেরিমেন্ট করেছিলেন, যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে যে হোসে মলিনা কত বড় লেভেলের একটি কোচ। তিনি কিন্তু সেই প্রথম মানে প্ল্যান একেই কিন্তু কাজে লাগালেন। প্রথম থেকে কিন্তু তিনি একই টিম খেলিয়ে গেলেন। গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিন্স কিন্তু রিজার্ভ বেঞ্চে রেখেই তিনি শুরু করলেন দিমিত্রি পেত্রাসকে দিয়ে, আর তার হাতে নাতে কিন্তু ফলও মিলল। লিস্টন কোলাসো এবং মানবীর সিং, যত বেশি বলা যায় যত কম বলা যায় ততই ভালো। আপনারা অন্য টিমে দেখবেন লেফট উইং রাইট উইং কিন্তু প্রতিটা টিমের কিন্তু অন্তত একটি করে বিদেশি খেলে। সে নোয়া সাদোই বলুন কি ইস্ট বেঙ্গলের এদিকে তালাল বলুন কি অন্য টিমে অনেক বিদেশি খেলে, কিন্তু মোহনবাগানে কিন্তু প্রথম থেকে কিন্তু দুটো ইন্ডিয়ান প্লেয়ার খেলে যাচ্ছে, একদিকে লিস্টন কোলাসো, অন্যদিকে মানবীর সিং। মোহনবাগানের ইন্ডিয়া টিমের 7-7টি প্লেয়ার প্রথম থেকে খেলছে। লোকে বলে যে বিদেশি ম্যাচের রং বদলায়, হ্যাঁ ঠিকই বলে, বিদেশি অনেক খারাপ করে দেয়, কিন্তু এই মোহনবাগান টিমে আমি বলবো বিদেশিদের সাথে সাথে কিন্তু স্বদেশি প্লেয়াররাও কিন্তু তাদের যাচ্ছে নাচ্ছে। তারা কিন্তু বোঝাচ্ছে যে তারা কিছুতে কম যান না। যে স্বদেশি প্লেয়ারগুলি মোহনবাগানে খেলছে বিদেশি প্লেয়ার থেকে যথেষ্ট ভালো খেলছে। অন্যান্য টিমে যেসব বিদেশি প্লেয়ার আছে তাদের থেকে কিন্তু যথেষ্ট ভালো খেলছে আমাদের দলের স্বদেশিরা। সে আপনি দীপক টাংরির কথা বলুন, অনিরুদ্ধ থাপার কথা বলুন, কি সাহাল আব্দুল সামাদের কথা বলুন, কি আবুইয়ার কথা বলুন, মোহনবাগানের রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু অন্য টিমে খেললে এতক্ষণে প্রথম থেকে স্টার্ট করতো। গত ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপাকে কিন্তু কোচ কিন্তু মলিনা ইউজই করলো না, কিন্তু বোঝাই গেল না যে অনিরুদ্ধ থাপা খেলেননি বলে। তার জায়গাটা কিন্তু পুরোপুরি আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ কিন্তু পূরণ করে দিল। মানে আপনি টিমটার ডেপথটা দেখেছেন, খালি মানে একটা প্লেয়ার নেই তাতে মোহনবাগান টিমের কোনো ফারাক নেই। তার রিপ্লেসমেন্টে এমন একজন প্লেয়ার বসে রয়েছে, তিনি কিন্তু তার অভাব খুব ভালোভাবে পূরণ করতে পারবেন। আপনি জেমি ম্যাকলারের কথা চিন্তা করুন, একজন এত বড় একজন স্ট্রাইকার, একজন অজি বিশ্বকাপার, তিনি কিন্তু মাত্র 3টি গোল পেয়েছেন। সেই প্রথমেই কিন্তু শুরু হতে তিনি 3টি গোল করেছিলেন, তারপরে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ ধরে কিন্তু তার কোনো গোল নেই।
এতক্ষণে যদি মোহনবাগানের খারাপ সময় যেত, যদি বাকি প্লেয়াররা না গোল করতো, এতক্ষণে কিন্তু জিমি ম্যাকলারেন কিন্তু আমরা সবাই প্রশ্ন করতে শুরু করে দিতাম যে এত বড় স্ট্রাইকার এই 7টা না 8টা ম্যাচ খেলে মাত্র 3টি গোল করেছে। কিন্তু এই মোহনবাগান টিমের স্ট্রেংথই জিমি ম্যাকলারেনকে আরো চান্স দিচ্ছে, মানাতে আরো বেশি সাহায্য করছে। জিমি ম্যাকলারেন একার উপর কিন্তু মোহনবাগান টিমটা আমাদের নেই। দিমিত্রি পেত্রাতস সেই ইস্ট বেঙ্গল ম্যাচে লাস্ট গোল পেয়েছিল, কিন্তু তাতেও কিন্তু মোহনবাগানের কিন্তু রেজাল্টে কোনো এফেক্ট পড়ছে না, কারণ মোহনবাগান কিন্তু 11 জন খেলছে, একটা দলগতভাবে খেলছে। এই দল নিয়ে যদি মোহনবাগান খেলে তাহলে কিন্তু সেই দলকে আটকানো বিশাল মুশকিল ব্যাপার। সে আপনি ইউরোপিয়ান ফুটবলের কথা বলুন না কেন কিংবা অন্য কথা বলুন না কেন, একটা যদি টিম হিসাবে একটা টিম মাঠে নামে তাকে কিন্তু আটকানো খুব মুশকিল। আর এই মোহনবাগান দলের সব থেকে যে মেন যেটি বলা যায় আর কি, মোহনবাগান দলের সব থেকে যে মূল যে অস্ত্র যারা পেছন থেকে সাপোর্ট করছে তারা হচ্ছে মোহনবাগানের সাধারণ সমর্থকরা। মোহনবাগান যেমন জাতীয় দলের ভারতের জাতীয় দল, তেমনি মোহনবাগান সাপোর্টাররাও কিন্তু মনে করছে তারা ভারতের শ্রেষ্ঠ সমর্থক। আপনি মেরিনাস বেস ক্যাম্পের কথা বলুন কিংবা আরো যারা ফ্যান্স ক্লাব আছে তাদের কথাই বলুন না কেন, তারা প্রতি ম্যাচে যেরকম লোক খেলা দেখতে আসছে মোহনবাগানের, বাকি দলের কিন্তু সেরকম সাপোর্টার হচ্ছে না। প্রতিদিন কিন্তু মোহনবাগানের 7:30 থেকে খেলা থাকছে ধ্রুবভারতীতে। এছাড়া যখন অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান খেলতে যাচ্ছে সেখানেও কিন্তু অ্যাওয়ে গ্যালারি কিন্তু ফুল প্যাকড আপ থাকছে। মোহনবাগানের জনতা যারা মেন চাবিকাঠি আর কি, এই সমর্থকরা, তারা কিন্তু যেখানেই ম্যাচ হচ্ছে সেখানেই যাচ্ছে, মোহনবাগান দলকে ভালোবেসে বলেই যাচ্ছে। আর এইটি কিন্তু মোহনবাগানের সব থেকে প্লাস পয়েন্ট, বুস্ট আপ কাজ করছে যে আমাদের পেছনে আমাদের সব সমর্থকরা রয়েছে, কিছু হলে সমর্থকরা এগিয়ে আসবে। আর এই জন্য কিন্তু মোহনবাগান বাকি দলের থেকে আলাদা। আর মোহনবাগানের কিন্তু আগের বছর কিন্তু আইএসএল এর সব থেকে বেশি সমর্থক মানে অ্যাটেন্ডেন্স হয়েছিল, আর এবছরও কিন্তু সেরকম হচ্ছে। এই দলটি যখন তৈরি করেছিল, যখন শুরু করেছিল দলটি, এমন এমন প্লেয়ারকে সাইন করেছিল মোহনবাগান, তখন কিন্তু বাকি দলগুলো কিন্তু ওখানে কিন্তু মোহনবাগানের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, যখন অন্য দলেরা প্লেয়ার নিতে অক্ষম হচ্ছে সেখানে কিন্তু মোহনবাগান একের পর একটি করে তুরুপের তাস নিয়ে নিচ্ছে। আপনি ডিফেন্স থেকে শুরু করে অফেন্স থেকে শুরু করে গোলকিপার পজিশনটি দেখেন, বিশাল কেট যদি কোনোদিন না খেলে তার জায়গায় কিন্তু ধীরাজ বসে রয়েছে। ধীরাজ কিন্তু একজন খুব ভালো প্রতিভাবান গোলকিপার, তিনি কিন্তু একটি ম্যাচেও চান্স পাননি বিশাল কেট আছে বলে। আর বিশাল কেট এখন যা ফর্মে রয়েছে, ইন্ডিয়া টিম কেন চান্স দিচ্ছে না সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু বিশাল কেটের কথা যত কম বেশি বলবো ততই যেন কম বলা হবে, কারণ বিশাল কেট অনবদ্য খেলছে। গোল্ডেন গ্লাভস হয়তো এবছর বিশাল কেটই পাবে, 5টা ক্লিন শিট অলরেডি রেখে দিয়েছে। আর মোহনবাগান কিন্তু লাস্ট 7টা ম্যাচ আনবিটেন রয়েছে, আর লাস্ট 3টে ম্যাচে কিন্তু মোহনবাগান এখনো গোল খায়নি। সুতরাং বলা যেতেই পারে কতটা ভয়ঙ্কর লাগছে এই মোহনবাগানকে। যে কোনো দল, আইএসএল এর যে কোনো দলকে যদি মোহনবাগানকে বিট করতে হয়, সেদিন কিন্তু মোহনবাগান খুব নিজের যদি লেভেলে না খেলতে পারে তবেই কিন্তু মোহনবাগানকে বিট করতে পারবে। মোহনবাগান যদি নিজে চায় যে আমরা হারবো, তবেই মোহনবাগানকে আপনারা বিট করতে পারবেন। এই দলকে বিট করা আইএসএল এর কোনো দলের এখন আমি দেখছি না। যে সমস্ত দল আছে কিছু না কিছু উইকনেস আছে, কিন্তু এই মোহনবাগান দলটার কিন্তু আমি উইকনেস এখনো খুঁজে পাইনি। আর হোসে মলিনা, তিনি যে কত বড় লেভেলের একজন কোচ, তিনি কিন্তু যত দিন যাচ্ছে বোঝাচ্ছেন তার এক্সপেরিমেন্ট গুলো। প্রতিটা খেলা সিজন শুরুতে যখন ডুরান্ড কাপ খেলিয়েছিলেন, যখন আইএসএল এর প্রথম দিকের ম্যাচ খেলাচ্ছিলেন, এত যে এক্সপেরিমেন্ট করেছিলেন, এখন কিন্তু তার ফলটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাগানে কিন্তু ফুল ফোটাচ্ছে প্রতিটা 11টা প্লেয়ারই, 11টা আমি বলবো রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাও কিন্তু ফুল ফোটাচ্ছে। হোসে মলিনা মোহনবাগান একটা দলের মতো আছে, যেমন মাঠের মধ্যে মোহনবাগানের একটা ভালো সম্পর্ক, মাঠের বাইরেও কিন্তু মোহনবাগানের সেরকমই খুব ভালো সম্পর্ক। একটা টিম, একটা দল হিসাবে খেলছে মোহনবাগান, ওই জন্য বাকি দলের থেকে কিন্তু মোহনবাগানের খেলা দেখতে বেশি ভালো লাগছে। মোহনবাগান যদি কখনো গোলও খেয়ে যায় আপনারা চিন্তা করবেন না, কারণ এই মোহনবাগান দলের ওই স্ট্রেংথ রয়েছে, ক্ষমতা রয়েছে, যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারে। আর যে কোনো একজন না, মোহনবাগানকে আটকাতে গেলে 11টা প্লেয়ারকেই কিন্তু আটকাতে হবে অপোনেন্ট টিমকে। তাই বলছি অপোনেন্ট টিমদের জন্য বলছি যে তৈরি হয়ে থাকুন, আপনাদের প্রতিযোগী হচ্ছে মোহনবাগান, এই দলটাকে আপনাদের রুখতে হবে। আর মোহনবাগান এখন যা খেলছে, রোখার মতো কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। মোহনবাগান এর পরবর্তীকালে যে ম্যাচটি খেলবে সেটি হলো শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টারের এগেইনস্টে খেলবে। যে কেরালা আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে কিন্তু 4-3 গোলে হেরে গিয়েছিল, আর 4-2 গোলে সম্ভবত হেরে গিয়েছিল। আর মোহনবাগানের সেই দর্শক মানে 30,000-40,000 লোক মোহনবাগানে যাবে
খেলা দেখতে। আপনারাও আসুন। আমি লাস্ট যে ম্যাচ ডে ব্লগটি করেছিলাম তার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আগামী ভিডিওটা আসতে চলেছে ম্যাচ ডে ব্লগ নিয়ে, আপনারা দেখবেন। আর সেদিনকে কিন্তু মেরিনাস বেস ক্যাম্প, মোহনবাগানের যে আলট্রাস রয়েছে মেরিনাস বেস ক্যাম্পের একটি কোটিও রয়েছে শনিবার দিন বিকেল 5টা থেকে। তো আপনারা সকলে আসুন, এখানে যোগদান করুন, এসে অংশগ্রহণ করুন। একসাথে চ্যান্ট হবে, স্লোগান হবে, আর আমাদের মোহনবাগানকে জেতাতে হবে। সবশেষে একটাই কথা, জয় মোহনবাগান। ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।